বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ছাত্র উপদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক। তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত 20টি আসন, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান, এমনটাই জানিয়েছে একটি সূত্র। এনসিপির চাওয়ার নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বলেও জানা গেছে। বিকল্প হিসেবে তারা জামায়াতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান। ছাত্র উপদেষ্টাদের চাওয়া আর বর্তমান এনসিপির নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের চাওয়ায় ফারাক থাকায় দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত দলটি। সূত্রমতে গত 13 নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার বাসভবনে এনসিপির 30 জনের বেশি নেতার বৈঠক হয়। পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। বৈঠকগুলোতে অংশ নেয়া এনসিপির নেতাদের একটি সূত্র জানায়, 2 উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ বেশ কয়েকজন নেতা বিএনপির সঙ্গে জোট চান। যারা বিএনপির সঙ্গে জোট করতে চান তাদের অনেকগুলো যুক্তির একটি হলো ক্ষমতার প্রায় দ্বার প্রান্তে রয়েছে বিএনপি। এমন অবস্থায় রাজনৈতিক সরকারের সময়ে নিজেদের নিরাপত্তার কারণে হলেও বিএনপির সঙ্গে থাকা উচিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও চান বিএনপির সঙ্গে জোট করুক এনসিপি। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির চাহিদা পূরণ ছাড়া বিএনপির সঙ্গে জোটে যেতে রাজি নন বলে জানা গেছে। এনসিপির সূত্র জানিয়েছে, দলের 55 সদস্যের রাজনৈতিক কাউন্সিলের 30 থেকে 32 জন সেদিন উপদেষ্টার বাসভবনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির সঙ্গে জোটের পরামর্শ দেন। বিএনপির সঙ্গে জোট গঠনের সবচেয়ে জোরালো অবস্থান নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। এদিকে যারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন তাদের একটি সূত্র বলছে, মূলত উপদেষ্টাদের কেউ কেউ মনে করেন তাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার রয়েছে তা থেকে নিজেদের নিরাপদ রাখতে বিএনপির বিরুদ্ধে থাকলে আগামীতে বিপদে পড়তে হতে পারে। বিএনপি ক্ষমতায় যাচ্ছে ধরে নিয়ে এসব উপদেষ্টারা এই দলটির সঙ্গে এনসিপির জোট চান। এদিকে বিএনপির একটি সূত্র মতে জোট হলে এনসিপিকে সর্বোচ্চ 8টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে দলটি। সেই 8 জন কারা সে বিষয়ে বিএনপির কোনো মন্তব্য না থাকলেও জানা গেছে 2 উপদেষ্টা এবং জাতীয়ভাবে পরিচিত মুখ হয়ে ওঠা 6 নেতাকে আসন ছাড়তে রাজি বিএনপি। কিন্তু এতে এনসিপির বাকি নেতারা বঞ্চিত হবেন, ফলে তারা বিএনপির সঙ্গে জোটে আগ্রহ পাচ্ছেন না। এই 6 নেতার মধ্যে নাহিদ আক্তারের নাম থাকলেও দলের অধিকাংশ নেতার মনোভাবের কারণে তারাও সিদ্ধান্ত নিতে দোটানায় রয়েছেন বলে জানা যায়। এনসিপি সূত্র থেকে জানা যায়, নিচের এবং মধ্যম সারির নেতারা বলছেন মাত্র 8টি আসনের জন্য বিএনপির সঙ্গে জোট করা ঠিক হবে না। আসন কম হলে অনেক নেতা বঞ্চিত হবেন। নির্দিষ্ট ব্যক্তিকে এমপি মন্ত্রী বানানোর জন্য সাধারণ নেতাকর্মীরা রাজনীতি করছেন না। অন্তত 20টি আসন না ছাড়লে তারা বিএনপির সঙ্গে জোট করার পক্ষে নন। এছাড়াও আরেকটি হিসেব এনসিপিকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। যেসব আসনে এনসিপিকে ছাড় দেয়া হবে সেসব আসনে যদি মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা স্বতন্ত্র নির্বাচন করেন তাহলে এনসিপির অনেক নেতাই জয় তুলে নিতে সমস্যায় পড়বেন। সুতরাং জোট করতেও এক ধরনের দ্বিধায় পড়ে গেছে তরুণ তুর্কিদের দলটি। কেবল বিএনপির সঙ্গে জোট করা কিংবা না করা নিয়ে যেমন দলটির অভ্যন্তরে আলোচনা তর্ক বিতর্ক চলছে, তেমনি জামায়াতের সঙ্গে জোট করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অধিক সংখ্যক আসনে ছাড় পাওয়া এবং সংস্কার গণভোট নিয়ে কাছাকাছি অবস্থানের কারণে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা লাভজনক বলে মনে করেন এনসিপির বেশ কয়েকজন নেতা। তবে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা, নাহিদ ও আক্তার জামায়াতের সঙ্গে সরাসরি জোট করবেন না, নির্বাচনী সমঝোতা করবেন। এনসিপি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেবে। যেসব আসনে এনসিপির লড়াইয়ের সামর্থ্য রয়েছে এমন 40 থেকে 50টি আসনে সমঝোতার অংশ হিসেবে জামায়াত প্রার্থী সরিয়ে নেবে বা নিষ্ক্রিয় করবে। অন্যান্য আসনে এনসিপিও জামায়াতকে একই রকম সহায়তা দেবে। জামায়াত চরমনায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ 8টি দল সংস্কার এবং গণভোট ইস্যুতে এক হয়েছে। এ দলগুলোও নির্বাচনী জোট নয়, সমঝোতা করার কথা বলছে। এসব দলের কয়েকটির সঙ্গেও এনসিপি আলোচনা করছে বলে জানা গেছে।
এনসিপি নেতারা জানান, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং বামপন্থী জোট গণতন্ত্র মঞ্চের 6 শরিককে নিয়ে একটি নির্বাচনী সমঝোতা করার চেষ্টা চলমান আছে। সম্প্রতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এনসিপি সহ বেশ কয়েকটি দলকে নিয়ে একটি জোট গঠনের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় পেলে গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চ বিএনপির জোটেই থাকবে। তাই এ দলগুলোর সঙ্গে এনসিপির জোটের সম্ভাবনা ক্ষীণ। এক্ষেত্রে জামায়াত সহ 8 দলের সঙ্গে এনসিপি ও এবি পার্টি নির্বাচনী সমঝোতা করতে পারে। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, আগেও এ ব্যাপারে দিল্লিকে চিঠি দিয়ে সাড়া না পাওয়া ঢাকা কি এবার উত্তর পাবে? শেখ হাসিনাকে ফেরত দেবে নরেন্দ্র মোদী সরকার? প্রত্যর্পণ চুক্তি মেনে চলবে নয়াদিল্লি? ভারতে এ ধরনের চুক্তি ব্যবহার করে কাদের ফিরিয়ে এনেছে? গত বছর জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর ভারতের অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডিতদের এখন ভারতের সঙ্গে শেখ হাসিনার 2013 সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাইছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত বা দোষী ব্যক্তিকে 2 দেশই প্রত্যর্পণ করতে বাধ্য। অতীতে এই নীতি মেনে পলাতক বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বে সক্রিয় অনেক সশস্ত্র গোষ্ঠীর সদস্যকেও ফিরিয়ে দিয়েছে ঢাকা। এ নিয়ে 2018 সালের 30 মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তার সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। এখন সেই চুক্তিতেই দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত চাইছে ঢাকা। এই পরিস্থিতি এক কঠিন কূটনৈতিক পরীক্ষায় ফেলেছে নয়াদিল্লিকে। পাকিস্তানের পত্রিকা দ্য নেশনের দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই রায়কে রাজনৈতিক নিপীড়ন বা অন্যায্য বিচার বলে দাবি করতে পারছে না ভারত। তাছাড়া বিশ্বের সামনে এতদিন নিজেকে আইনের শাসনের রক্ষক হিসেবে তুলে ধরেছে দিল্লি, অথচ এখন তারাই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত, যা ভারতের বিশ্বাসযোগ্যতা, প্রতিশ্রুত আইনগত নীতি ও প্রত্যর্পণ চুক্তিকে প্রশ্নবিদ্ধ করছে। অতীতে বহু অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রত্যর্পণ চুক্তি কাজে লাগিয়েছে নয়াদিল্লি। 1993 সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত অপরাধী আবু সালেমকে পর্তুগাল থেকে 2005 সালে ফিরিয়ে আনে ভারত। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকেও বিভিন্ন সন্ত্রাসী ও আর্থিক অপরাধে পলাতকদের ফিরিয়ে এনেছে দিল্লি। তাদের মধ্যে মুম্বাইয়ের অপরাধ চক্রের প্রধান দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের লোকজনও রয়েছে। চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গত এপ্রিলে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত তাহাউর রানাকে ফেরত আনা হয়েছে। দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে যুক্তরাজ্যে অবস্থানরত আর্থিক অপরাধে অভিযুক্ত বিজয় মালিয়া ও নীরব মোদীকেও। তাদের প্রত্যর্পণের পক্ষে দিল্লির যুক্তি, আর্থিক অপরাধ রাজনৈতিক আশ্রয়ের আড়ালে লুকানো যায় না। দ্য নেশন বলছে, যখন ভারত ক্ষতিগ্রস্ত হয় তখন অপরাধীদের প্রত্যর্পণের ক্ষেত্রে মানবাধিকার, ন্যায় বিচার ও আন্তর্জাতিক দায়িত্বের কথা তুলে ধরে দিল্লি। কিন্তু এবার সেই একই ইস্যু তাদের সামনে। শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সংকট মূলত আইনি নয়, বরং রাজনৈতিক। কেননা শেখ হাসিনা তাদের কাছে কেবল প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক সহযোগী। হাসিনার শাসনকালে ভারত উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তায় সুবিধা পেয়েছে, বাংলাদেশি ভূখণ্ড দিয়ে ট্রানজিট সুবিধা পেয়েছে, কৌশলগত ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করেছে। প্রতিদান হিসেবে এখন হাসিনাকে রক্ষা করার দায়িত্ব আছে মোদী সরকারের। এছাড়া রাজনৈতিক প্রভাব বজায় রাখতে হলেও শেখ হাসিনাকে প্রয়োজন ভারতের। কিন্তু সমস্যা হলো, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের প্রত্যর্পণ নীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশ্ন উঠছে, যদি আর্থিক অপরাধী, সন্ত্রাসী, বিদ্রোহী সবাইকে ফেরত আনা যায়, তাহলে দোষী সাব্যস্ত একজন সাবেক প্রধানমন্ত্রী ব্যতিক্রম কেন? দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভারতের প্রতি অসন্তোষ বাড়বে। ভারতীয় প্রত্যর্পণ চুক্তি ভঙ্গের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত হবে। এই অবস্থায় ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক সহযোগিতার বিশ্বস্ত সহযোগী হয়ে থাকবে, নাকি রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার আড়ালে নিজেকে লুকাবে? সে সিদ্ধান্ত নিতে হবে মোদীকে। আর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভারতের ন্যায় বিচার বিষয়ক অবস্থান কি সত্যি নীতি নির্ভর নাকি পরিস্থিতি নির্ভর।
21 নভেম্বর শুক্রবার ছুটির দিনের সকালে নগরবাসী যখন নতুন একটি দিনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি। এর পরের 32 ঘন্টায় আরও 3 বার মৃদু কম্পন নতুন করে শঙ্কা জাগিয়ে তোলে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রতিটি কম্পনেরই উৎপত্তি স্থল ছিল দেশের ভেতরে, ঢাকা বা তার আশেপাশের এলাকায়। শুক্রবারের কম্পনটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে। এরপর একে একে সাভারের বাইপাল, নরসিংদী ও রাজধানীর বাড্ডায় কম্পনগুলো উৎস বুঝিয়ে দিয়েছে। ভূমিকম্পের জন্য এখন আর প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমারের দিকে তাকিয়ে থাকার দিন শেষ, বরং বাংলাদেশ নিজেই এখন ভূমিকম্পের উৎপত্তি স্থলে পরিণত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ ও এর আশেপাশে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্প এই অঞ্চলের ঝুঁকি বেড়ে যাওয়ারই ইঙ্গিত দেয়। আমাদের দেশে যেহেতু অনেকগুলো টেকটনিক প্লেটের ফল্ট রয়ে গেছে, সেহেতু আমরা বহুদিন থেকে আশঙ্কা করতেছিলাম যে আমাদের এইদিকে ভূমিকম্প বা আমাদের টেরিটরিতে, বিশেষ করে আপনার চিটাগাং থেকে সিলেট, নেত্রকোনা এই অঞ্চলে এবং উত্তরের দিকেও রংপুর, দিনাজপুরের দিকেও একটা ফল্ট রয়ে গেছে। তো এরকম আমরা এক্সপেক্ট করতেছিলাম যে এরকম একটা কোনো কিছু হবে। তো যেটা হয়েছে সেটা যদিও খুব বেশি না, কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। ভূবিজ্ঞানীরা 21 নভেম্বরের কম্পনকে বলছেন ইন্ট্রাপ্লেট। সহজ ভাষায় বললে টেকটনিক প্লেটের সীমানায় নয়, বরং ভারতীয় প্লেটের ভেতরের কোনো ফাটল বা চুক্তি থেকে এই ভূমিকম্পের উৎপত্তি। আমরা যেই প্লেটের অংশ ইন্ডিয়ান প্লেট, সেটা ক্রমান্বয়ে ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে অর্থাৎ বার্মিজ সাবপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এই তলিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত অবস্থায় এই সাংঘর্ষিক শক্তি এবং তার এই যে সাবডাক্টিং প্লেটের গতিশীল শক্তি, এই দুটার মুখোমুখি অবস্থায় পরস্পর আটকে থাকার কারণে এখানে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি ফর্ম করে একটা সময় সেই পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পেতে পেতে ঘর্ষণ শক্তিকে অতিক্রম করে যায়, তখন জাম্প করে, এবং এই জাম্পটাই অ্যাকচুয়ালি আর্থকোয়েক। তবে আশার কথা জানিয়েছেন এই ভূতত্ত্ববিদ। তিনি বলেন, শুক্রবারের ভূমিকম্পের পর যে 3টি কম্পন অনুভূত হয়েছে সেগুলো ছিল প্রথমটিরই আফটার শক, যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। আফটার শক কখনো মেইন শককে ছাড়িয়ে যায় না। তো এই ধরনের কিছু আফটার শক সংঘটিত হয়ে আপাত যে মেইন শক সংঘটিত হয়েছিল তার সাথে রিলিজ প্রবণ যে শক্তিটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। এর তারও তো নয় যে মেইন যে সাবডাকশন জোনের সমস্ত শক্তি রিলিজ হয়ে যাচ্ছে। আপাতত 5.7 কে মেইন শক ধরলে এখন আফটার শক গুলো ছোট ছোট হবে। এই ক্ষেত্রে অত আতঙ্কিত হওয়ার বিষয় আছে বলে আমি মনে করি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতীতেও কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ইতিহাস বলছে 1642 সালের সিলেট ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। 1762 সালের চট্টগ্রাম আরাকান ভূমিকম্প ছিল এই অঞ্চলের অন্যতম ভয়াবহ দুর্যোগ। এতে শুধু ঢাকাতেই 500 জনের মৃত্যু হয়। বহু গ্রাম পানিতে ডুবে যায়, নদীতে দেখা দেয় অস্বাভাবিক জলোচ্ছ্বাস। শোনা যায় ওই কম্পনের কারণে সীতাকুণ্ড পাহাড়ে অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটেছিল। এরপর 1775 ও 1812 সালের কম্পনে ঢাকা ও সিলেট কেঁপে উঠলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 1865 সালে সীতাকুণ্ডেও ভূমিকম্পে মাটি ফেটে বালু ও কাদা বেরিয়ে আসে। 1885 সালের প্রায় 7 মাত্রার বেঙ্গল ভূমিকম্প এবং 1918 সালের 7.6 মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পে একাধিক জেলায় বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়। ঐতিহাসিকভাবে অতীতে এই অঞ্চলে যেসব বড় ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগেরই উৎস ছিল দেশের বাইরে, যেমন 1897 সালের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক বা 1950 সালের আসাম তিব্বত ভূমিকম্প। তবে উৎপত্তি স্থল ক্রমশ দেশের অভ্যন্তরে চলে আসছে। কিন্তু কেন? ডাউকি ফল সিস্টেম বা তার আশেপাশে গত কিছু কাল যাবৎ মাঝারি এবং বড় মাত্রার আর্থকোয়েক সংঘটিত হয়ে এটা মাঝে মধ্যেই রিলিজ হয়ে যাচ্ছে। আবার সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে
কিশোরগঞ্জ হয়ে কুমিল্লা এবং ঢাকার মাঝামাঝি হয়ে লক্ষ্মীপুরের উপর দিয়ে মেঘনা নদীকে ফলো করে একদম জাভা সুমাত্রা পর্যন্ত প্রলম্বিত যে একটা জোন, এটা হলো সাবডাকশন জোন। এই জোন বরাবর ইন্ডিয়ান প্লেটটা পূর্বাংশে বার্মিজ প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। তো এই অংশটা যে শক্তি সঞ্চিত হচ্ছে তা প্রায় 100 বছর বা তার চেয়েও বেশি সময় কোনো বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার আলামত নেই। তাহলে সমস্যাটা কোথায় হলো? আমাদের এই বাড়ির কাছের জোনটা, অর্থাৎ আমি সহজ বাংলায় মানুষের বোঝার জন্য বলছি, বাড়ির কাছের যে আর্থকুয়েকের উৎস জায়গাটা, সেখানে শক্তি সঞ্চিত হয়ে আছে যেটা রিলিজ হওয়ার সময় এসেছে এবং এটা প্রতিনিয়ত তার এভিডেন্স শো করছে। এবং এই জন্যই আমাদের কাছাকাছি জায়গাগুলোতে রিসেন্টলি বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এগুলো হলো ভারতীয় প্লেট, ইউরেশীয় প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট, যে কারণে এই অঞ্চলটি প্রকৃতিগতভাবে অত্যন্ত ভূমিকম্প প্রবণ। জিপিএস পরিমাপ দেখায় দেশের বিভিন্ন চুক্তি বা ফল্ট লাইন বছরে কয়েক মিলিমিটার করে সরে যাচ্ছে, অর্থাৎ ভূ অভ্যন্তরে ক্রমাগত শক্তি জমা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ভূমিকম্পের কারণ হতে পারে। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল স্টিকলার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার সহ বেশ কয়েকজন প্রায় 20 বছরের অধিক সময় তারা রিসার্চ করেছেন এবং তাদের রিসার্চ ফলাফল অনুযায়ী দেখা যায় যে তারা বলেছেন 8 থেকে 9 মাত্রার পর্যন্ত ভূমিকম্প সংঘটিত হওয়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি আমাদের সিলেট থেকে ঢাকার অদূরবর্তী যে ফল্ট জোন আছে বা সাবডাকশন জোন, এই জোনে সঞ্চিত হয়ে আছে। তাদের স্টাডি থেকে বোঝা যাচ্ছে, নট স্পেকুলেশন, একেবারে স্টাডি থেকে। তাহলে শক্তিটা সঞ্চিত হয়ে আছে, এখন এই শক্তিটা রিলিজ হবে। লকড জোন, লকড হয়ে আছে, একটা রিলিজ হবে। আমরা যেহেতু এখন পর্যন্ত এই বিষয় বিজ্ঞানের কোনো ডিভাইস আবিষ্কার করতে পারিনি যে এক্স্যাক্টলি কবে হবে, সেই বিষয়টা প্রকাশ করার বা জানানোর, পূর্বাভাস দেওয়ার কোনো ডিভাইস আমরা আবিষ্কার করতে পারিনি বা কি বলবো আমরা টেকনোলজি আবিষ্কার করতে পারিনি। আমরা নিশ্চিত যে বড় ধরনের আর্থকুয়েক সংঘটিত হবে। হয়তো যদি 2-3 বারে মিলে হয়, হয়তো মাঝারও কয়েকটা মিলে বড় আর্থকুয়েক সংঘটিত হওয়ার শক্তিটা রিলিজ করে দিতে পারে, এটা ভালো ক্ষেত্রে। আর যদি একবারের সে নিঃসরিত হয়, তাহলে এটা অনেক বড় আর্থকুয়েক সংঘটিত হবে। এটা যে হবে, এটা হতে হবে, কারণ এখানে সঞ্চিত শক্তি কোনো না কোনো মাধ্যমে এটা রিলিজ হতেই হবে। বাংলাদেশের পূর্বাঞ্চল আরাকান সাবডাকশন জোনের কাছে অবস্থান করায় এই অঞ্চল স্বভাবগতভাবেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা মাইক্রোপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়। ভূতত্ত্ববিদরা বলছেন, দেশের অভ্যন্তরীণ ফল্ট লাইন এবং নিকটবর্তী প্লেট সীমানা দুইয়ের চাপই এখন সমানভাবে ঝুঁকিপূর্ণ। ইন্ডিয়ান প্লেটের মধ্যভাগ, যেখানে ক্র্যাটন অবস্থিত, যেখানে কোনো ফাটল নেই, কোনো ডিস্টারবেন্স নেই, সেই মাঝের অংশটা খুবই দৃঢ়। ইগনিয়াস এন্ড মেটামরফিক রকের সেই প্রিকেম্ব্রিয়ান সময়ের থেকে সেগুলো সৃষ্টি হয়েছে। ওই জায়গায় ভূমিকম্পের সম্ভাবনা কম, অর্থাৎ ওই জায়গাগুলো হলো ভূমিকম্প কম হওয়ার সম্ভাবনাময়। আর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এরিয়া হলো যে প্লেটগুলো যেটা আইদার মুখোমুখি সংঘর্ষ অথবা পরস্পর দূরে সরে যাওয়ার টেন্ডেন্সি যেই বাউন্ডারি বরাবর হয়, সেই বাউন্ডারি কাছাকাছি এলাকাটা। তো আমরা তো দুই দিক দিয়েই ভালনারেবল, একটা হলো ডাউকি ফল্ট জোন আর একটা হলো আমাদের সাবডাকশন জোন, দুইটাই তো আমাদের বাড়ির কাছে। দেশের 3টি অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। ডাউকি ফল্ট সিলেট বিভাগ, ময়মনসিংহ ও সুনামগঞ্জের একটি অংশ। মধুপুর ফল্ট ঢাকা, টাঙ্গাইল সহ মধ্যাঞ্চল। চট্টগ্রাম মিয়ানমার প্লেট সীমানা চট্টগ্রাম ও এর আশেপাশের উপকূলীয় এলাকা। সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং এবং কুমিল্লা, নোয়াখালী, এই জায়গাগুলো বেশি ভালনারেবল। এবং কম ভালনারেবল এরিয়া অবশ্যই রাজশাহী এবং রংপুর, এই জায়গাগুলো যেহেতু একটা স্টেবল প্ল্যাটফর্ম এরিয়ার অংশ, সেই জায়গায় তুলনামূলক কম। কিন্তু আমাদের যে মধ্যাঞ্চল, ঢাকা সহ চিটাগাং, এই জায়গাগুলো বেশি ভূমিকম্প প্রবণ এরিয়া।
বাংলাদেশের মাটির নিচের টেকটনিক কাঠামো বর্তমানে আরও স্পষ্টভাবে সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একাধিক বার্মা মাইক্রোপ্লেটের নিচে ঢুকছে, অন্যদিকে ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে। এর ফলে বেঙ্গল বেসিনের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই চাপ ছড়িয়ে পড়ছে অভ্যন্তরীণ ফল্ট লাইনগুলোতে, মধুপুর, ডাউকি ও সিলেট আসাম ফল্টেও। আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গার ভূগর্ভস্থ অংশ পাললিক শিলা বা সেডিমেন্টারি রক দিয়ে তৈরি, যেটা তুলনামূলক ইগনিয়াস বা মেটামরফিক রকের তুলনায় নরম, এবং ইন্ডিয়ান প্লেট যেহেতু ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে এবং উত্তরাংশে তলিয়ে যাচ্ছে, সেই হেতু সেডিমেন্টারি বা পাললিক শিলাগুলো আস্তে আস্তে সে ফোল্ডেড হয়ে বা ভাঁজ পর্বতমালা, এবং যদি তার এই সাবডাকশনটা আরো ক্লোজলি স্পেসড হয় তখন সেই জায়গায় ট্রাস্টিং ফল্ট বা চ্যুতি ডেভেলপ করে তার অ্যাকোমোডেশন স্পেস অথবা তার জায়গাটাকে এখানে অ্যাডজাস্ট করে নেয়। ঠিক এভাবে যেহেতু আমাদের ভূগর্ভস্থ অধিকাংশ জায়গায় পাললিক শিলা দিয়ে তৈরি, তার ডিফরমেশনটা বেশি মাত্রায় হয়। ঢাকার মাটির গঠন ও স্থানীয় ভূ প্রকৃতি শহরটিকে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বেশি ঝুঁকিতে ফেলে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার জমাট বাঁধা নরম ও পুরু পলিমাটির উপর দাঁড়ানো শহরটিতে ভূমিকম্পের তরঙ্গ প্রবেশ করলে এর গতি কমে যায়, কিন্তু শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় সাইট অ্যাম্প্লিফিকেশন। ভূত্বকের এই গঠন অনুযায়ী, কম্পোজিশন অনুযায়ী আমাদের দেশের কাছে অথবা বেশি দূরে যদি কোনো ভূকম্পন অনুভূত হয়, সেটা মাঝারি মাত্রার উচ্চ ফ্রিকোয়েন্সির আর্থকোয়েক হলে সেটা আমাদের সফট সেডিমেন্টারি রক সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তখন আমাদের বড় বড় সিটিগুলোর কাছে আস্তে আস্তে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, যদি উচ্চ মাত্রার লো ফ্রিকোয়েন্সি আর্থকোয়েক সংঘটিত হয়, ঢেউগুলো বড় বড় কিন্তু ফ্রিকোয়েন্সি কম, এই ধরনের আর্থকোয়েক সংঘটিত হলে তার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কারণে মাত্রাটা কখনো কখনো অ্যাম্প্লিফাইড হয়ে আরো ব্যাপক বৃদ্ধি পায় তার অ্যামপ্লিটিউড, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। ঢাকার অবকাঠামোগত দুর্বলতা জরিপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। ভূমিকম্পের ঝুঁকি ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি জানায়, 7.5 মাত্রার ভূমিকম্পে ঢাকায় 72,000 ভবন ধসে পড়তে পারে এবং আরও 1.5 লাখ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে দুর্বল মাটির উপর নির্মিত পুরনো ভবন ও বিল্ডিং কোড না মেনে তৈরি 6 তলার বেশি ভবনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে আমরা ভূমির এই ধরনের ভবনগুলো সঠিক নির্মাণ বিধি মেনে করিনি। এই ক্ষেত্রে আমরা অনেকে ইঞ্জিনিয়ার দ্বারা নির্মাণ করা হয় নাই, এবং আরো বিস্ময়কর যেটা শুনলে আপনি অবাক হবেন যে এত বছর ধরে আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে স্ট্রাকচারাল ড্রয়িংটাকে আমরা সেভাবে গুরুত্ব দিই নাই। শুধুমাত্র আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে, মানে আপনি বিল্ডিংটা নান্দনিক কিনা, ফাংশনাল কিনা সেটা দেখেছি, কিন্তু বিল্ডিংটা স্ট্রাকচারালি সে মজবুত কিনা এই বিষয়টা আমাদের নির্মাণ অনুমোদন বা বিল্ডিং পারমিশন প্রসেসে ছিলই না, অনুপস্থিত ছিল। সাম্প্রতিক সময়ে রাজুক এটাকে ইনক্লুড করেছে। তাহলে দেখেন আমরা এতদিন ধরে যে ভবনগুলো বানিয়েছি তার স্ট্রাকচারাল ভালনারেবিলিটি আছে কিনা সেটা সংস্থা তার অনুমোদন প্রক্রিয়াতেই ছিল না। তাহলে অনেক ভবন আমরা ইতিমধ্যে ভালনারেবল আছে। ঢাকার ঘন জনসংখ্যা, নিম্নমানের বহুতল ভবন, বস্তি, সরু রাস্তা এবং পানি সিক্ত মাটি শহরটিকে ভূমিকম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মাত্রার একটি ভূমিকম্প হলেই এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বিল্ডিং কোড এবং আরবান প্ল্যানিং এর গাইডলাইন যদি ফলো না করেন, ল্যান্ড ইউজ ফলো না করেন, এবং ইমারতগুলো সঠিকভাবে স্ট্রাকচারালি নির্মাণ যেভাবে করার কথা সেটা না করেন, তাহলে আমাদের হাইতির মতো অবস্থা হতে পারে, যেখানে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল 7 মাত্রার ভূমিকম্পে, এবং আমাদের জনঘনত্ব হাইতির চেয়েও বেশি। এবং আমাদের যদি আমরা দেখি যে নিম্ন আয়ের মানুষজন, সেমি ফর্মাল সেটেলমেন্টে যারা থাকেন, ইনফর্মাল বস্তিতে থাকেন, তারা যেভাবে যে ধরনের ঝুপড়ি ঘর বা যে ধরনের ঘরগুলোতে থাকেন সেগুলো তো আরসিসি বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারও না। তাহলে এগুলো ধসে পড়ার ভূমিকা অনেক বেশি, যেটা হাইতিতে হয়েছিল প্রচুর এই ধরনের লো ইনকাম সেটেলমেন্ট পড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির এই মাত্রা সহনীয় রাখতে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও পরিকল্পিত নগরায়ন জরুরি বলছেন এই নগর পরিকল্পনাবিদ।
মানুষের কাজকে সহজ করার জন্য বানানো প্রযুক্তি আজ মানুষকে বিপদে ফেলছে, কেড়ে নিচ্ছে রুটি রুজি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়ে উঠছে মানুষের বিকল্প, ছোট হয়ে আসছে চাকরির বাজার। অন্য দেশগুলোর মতো এর প্রভাব পড়েছে চীনেও। পরিস্থিতি এতটাই খারাপ যে সাংহাইয়ে অনেক বেকার তরুণকে সামাজিক মর্যাদা ধরে রাখতে প্রতিদিন $5 খরচ করে ভুয়া অফিসে গিয়ে চাকরি করার ভান করতে হচ্ছে। এআই নিয়ে কেন উদ্বিগ্ন চীনা নাগরিকরা? কেনই বা চাকরি হারানোর আশঙ্কায় তারা? চীনের অর্থনীতি আগের চেয়ে কিছুটা মন্থর, ধস নেমেছে রিয়েল এস্টেট খাতে। এছাড়া প্রযুক্তির কারণে চাকরির সুযোগও কম ছিল। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এআই চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে ব্যাপক চাকরি হারানোর ঝুঁকিতে নাগরিকরা। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি সিসিপির লক্ষ্য অনেকটা এআই কেন্দ্রিক। অর্থনীতিতে দ্রুত গতিতে এআই ছড়িয়ে দিতে এআই প্লাস পরিকল্পনা হাতে নিয়েছে শি জিনপিং সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে 2027 সালের মধ্যে 70% চীনা নাগরিক এআই ডিভাইস, এজেন্ট এবং অ্যাপের ব্যবহার করবে। পরবর্তীতে 2030 সালের মধ্যে যা পৌঁছাবে 90%। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বেইজিংকে। এআই বিস্তারে চীনের অর্থনীতির জন্য এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ তরুণদের উচ্চ বেকারত্ব এবং নিম্নদক্ষ শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ। এর মধ্যে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 18.9%। আগে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের রিয়েল এস্টেট, ফাইন্যান্স ও টেক প্রতিষ্ঠানগুলো চাকরি দিলেও সেই সংখ্যা এখন অনেকটাই কম। অন্যদিকে আগে কম দক্ষ শ্রমিকরা শহরে এসে কাজ করতেন, তারা এখন চাকরি হারাচ্ছেন। ফলে অনেকে রাইড শেয়ার বা খাবার ডেলিভারির মতো কাজ বেছে নিয়ে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছেন। তবে সমস্যা হলো এসব কাজে সামাজিক নিরাপত্তা নেই, যে কারণে অনেককেই বাধ্য হয়ে আবারও গ্রামে ফিরে চাষাবাদে নামতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সামাজিক অস্থিরতা বাড়বে। এই বিষয়টাকে মাথায় রাখতে হচ্ছে শি জিনপিং সরকারকে। এআই এর বিস্তারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ডাটা এন্ট্রি লেভেল অফিস কর্মীরা। এ নিয়ে মার্কিন এক গবেষণায় দেখা গেছে এআই প্রভাবিত চাকুরিতে তরুণ কর্মীদের কর্মসংস্থান 2022 সালের পর থেকে 13% কমেছে। অন্যদিকে চীনের একটি বড় নিয়োগ ওয়েবসাইটের তথ্য মতে 2025 সালের প্রথম 6 মাসে গ্র্যাজুয়েটদের চাকরির বিজ্ঞাপন কমেছে 22%। স্বল্প দক্ষ, অদক্ষ কর্মীদের পরিস্থিতি আরও খারাপ। রোবট, ড্রাইভারহীন গাড়ি ও ডেলিভারি ড্রোন নিম্ন ও মধ্যবিত্তের কাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি আঁচ করতে পেরে উহানে গত বছর রোবট ট্যাক্সি বিরোধী বিক্ষোভ করতেও দেখা গেছে ড্রাইভারদের। যে কোনো সমাজেই বেকারত্ব বাড়লে অস্থিরতা বাড়ে, ভোক্তা কমে যায়, কল্যাণ ব্যয় বাড়ে এবং তরুণরা বিদেশমুখী হয়ে পড়ে। এসব ভালোই জানা আছে বিশ্ব ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা শি জিনপিং এর। তাই তিনি যেমন সহিংস হামলার ব্যাপারে নজরদারি বাড়িয়েছেন, তেমনি মনোযোগ দিয়েছেন এআই যাতে মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়েও। এক্ষেত্রে বেইজিং এর লক্ষ্য এআই এর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, যেমন বৃদ্ধ জনগোষ্ঠীর যত্ন, গ্রাম ও শহরের মধ্যে শিক্ষা বৈষম্য দূর করা, সেই সঙ্গে নতুন পেশা সৃষ্টি করা। কিন্তু সমস্যা হলো বাস্তবে তেমনটি হচ্ছে না, বরং চাকরির বাজারকে ছোট করে দিচ্ছে এআই এর ব্যবহার। ফলে কর্মক্ষেত্রে এআই এর ব্যবহার দমিয়ে রাখা না গেলে কিংবা নতুন নীতিমালা প্রণয়ন না করা গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে চীন তথা গোটা বিশ্বই। ইউক্রেনে শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এবার তা সংশোধন করা হয়েছে। আগেরবার ইউক্রেনের সঙ্গে আলোচনা না করেই তৈরি করা হয়েছিল এই প্রস্তাব। এবার দেশটির সঙ্গে বসে আলাপ করে 28 দফায় সংস্কার আনা হয়েছে। তবে এবারের আলোচনায় বাদ পড়েছে রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় হয় আলোচনা। ইউক্রেন ও ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে এতে অংশ নেয়। আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও সব বিষয়ে চূড়ান্ত সমাধান আসেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। কিছু বিষয় নিষ্পত্তির জন্য আমাদের আরও সময় প্রয়োজন। এই আলোচনায় ইউক্রেন তাদের ভূখণ্ড রাশিয়াকে দিয়ে দিতে রাজি হয়েছে কিনা তা জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা উন্নতির দিকেই যাচ্ছে। তিনি আশা করেন শেষমেশ ভালো কিছুই হবে।
এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন মোটেই কৃতজ্ঞ নয়, আর ইউরোপ এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে। ট্রাম্পের ওই পোস্টের পরই এক্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি সত্যিই কৃতজ্ঞ। মস্কোর ভয়াবহ আগ্রাসন প্রতিরোধে সহায়তার জন্য বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমরা কৃতজ্ঞ। ট্রাম্পের 28 দফা অনুযায়ী ইউক্রেনকে নিজেদের পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। তাছাড়া ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর আকার 6 লাখের মধ্যে নামিয়ে আনতে হবে এবং সংবিধানে যুক্ত করতে হবে যে ইউক্রেন কোনোদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। ট্রাম্পের এই 28 দফা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল ইউরোপ, বিশেষ করে ভূখণ্ড ছাড়ের বিষয় নিয়ে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার ব্যাপারে তারা কোনোভাবেই একমত না। ইউরোপিয়ান কমিশনের প্রধান বলেছেন, যে কোনো শান্তি প্রস্তাবের ক্ষেত্রেই ইউক্রেনের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া উচিত। তাদের ভাগ্য তারা নিজেরাই ঠিক করবে। তারা কোনো জোটে যোগ দেবে কিনা সেটা তাদের ব্যাপার। 28 দফা প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের কাছে সময় আছে 27 নভেম্বর পর্যন্ত। এর মধ্যে আলাপ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি হয়ে যাবে। তবে রাশিয়া যেহেতু এই আলোচনার অংশীদার নয়, শেষ পর্যন্ত তৈরি হওয়া চূড়ান্ত প্রস্তাব পুতিন প্রশাসন মেনে নেবে কিনা তাও নিশ্চিত নয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।